মহাবিপর্যয়ের দোরগোড়ায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। কথাটা শুনতে কিছুটা অবাক লাগলেও আসলে এটাই কিন্তু বাস্তব। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বেশ লম্বা একটা সময় ধরে স্থবির হয়েছিল গোটা বিশ্ব, সেই সাথে আমাদের বাংলাদেশও। এখনও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলেও অনেক দেশই লকডাউন তুলে নিতে শুরু করেছে। আমাদের বাংলাদেশও শর্ত সাপেক্ষে অফিস ও গণপরিবহন খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কেননা বেশি দিন তো এই অচল অবস্থা জারি থাকতে পারে না। এমনিতে যতটা ক্ষতি হয়ে গেছে তাতে করোনা পরবর্তী দেশের অবস্থা নিয়ে বিচলিত হয়ে পড়েছেন অনেকেই। দেশের অর্থনীতি, কৃষি, উৎপাদন, যোগাযোগ, কর্মসংস্থান প্রভৃতি ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে প্রবল আশঙ্কা। তবে সবার আগে গত 17 মার্চ থেকে বন্ধ হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান। এখন অবধি সেগুলো খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্তই গৃহীত হয়নি। ইউনেস্কো থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যাচ্ছে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের 191টি দেশ জাতীয়ভাবে এবং 5টি দেশ স্থানীয়ভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে, যার ফলে বিশ্বের মোট শিক্ষার্থীর 98.4% প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। বেশিরভাগ আলোচনাতে যে প্রশ্নটি এখন বারবার উঠে আসছে তা হলো, অফিস গণপরিবহন খোলার সিদ্ধান্ত তো হলো, শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে? ইতিমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ এসেছে যে আগামী 6 আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে না। তবে অনেকেরই জিজ্ঞাসা, 6 আগস্টের পর কি শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে? চলছে এর পক্ষে বিপক্ষে নানা বিতর্ক। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের অধিকাংশেরই আলোচনার দৌড় শুধুমাত্র এই কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যে সীমাবদ্ধ রয়েছে। অন্য নানা খাতের পাশাপাশি শিক্ষা খাতেও যে করোনার ফলে এক মহাবিপর্যয়ের আগমন ঘটতে চলেছে সে ব্যাপারে আগ্রহের ঘাটতি দেখা যাচ্ছে সিংহভাগ মানুষের মাঝেই। সম্ভবত তারা বুঝতেও পারছেন না করোনার ফলে দেশের শিক্ষা ব্যবস্থা ঠিক কতটা ক্ষতির সম্মুখীন হতে চলেছে। কী সেই ক্ষতি? সেটি হলো শিক্ষার্থী ঝরে পড়ার হার বৃদ্ধি। নিঃসন্দেহে করোনা পরবর্তী বাংলাদেশে শিক্ষার্থী ঝরে পড়ার হার নিকট অতীতের যে কোনো সময়কে ছাপিয়ে যাবে, কেননা শিক্ষার সাথে যে সরাসরি রয়েছে মানুষের অর্থনৈতিক অবস্থার যোগাযোগ, এবং অর্থনীতিতে যদি একবার মড়ক লাগে সেই আঁচ থেকে শিক্ষার পক্ষেও গা বাঁচানো একেবারেই অসম্ভব। সাধারণত বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থী ঝরে পড়ার অন্যতম প্রধান কারণ হলো পরিবারের আর্থিক দৈন্যতা। যদি বাবা মা কিংবা অভিভাবকের আর্থিক অবস্থা ভালো হয়, দুবেলা দুই মুঠো অন্ন সংস্থান হয়, তাহলেই কেবল তারা সন্তানকে বিদ্যালয়ে পাঠানোর বিলাসিতা দেখাতে পারেন। কিন্তু তাদের মুখে সে ভাতই যদি না ঝোটে কিংবা মেটানো না যায় অন্যান্য মৌলিক চাহিদা পূরণের খরচ, করোনা কিন্তু আমাদের সেরকম একটা ভয়াবহ বাস্তবতার সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। ইতিমধ্যে দিনমজুর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কাজ হারিয়ে বেকার দিনানিপাত করছে। তাদের আয়ের ব্যবস্থা নেই, ফলে বসে থাকতে হচ্ছে অন্যের সাহায্যের আশায়। করোনা পরবর্তী দেশের অর্থনৈতিক মন্দার ফলে তৎক্ষণাৎ তাদের নতুন কোনো কাজ পেয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। এদিকে এখনও যাদের কাজ রয়েছে কিংবা হাতে রয়েছে, করোনা পরবর্তী সময় সেগুলো ফুরিয়ে যাওয়ার বা শেষ হয়ে যাওয়ার আশঙ্কা প্রবল। এমন যদি অবস্থা হয় তাহলে অবশ্যই তাদেরকে জীবনযাত্রার মান কমাতে হবে, এবং জীবনযাত্রার মান কমানোর প্রথম দিককার পদক্ষেপ হলো সন্তানের পড়ালেখা বন্ধ করে দেওয়া। তারা এবং সন্তানকে জীবন জীবিকার তাগিদে কাজে পাঠাবেন, এতে করে দেশে বেড়ে যাবে শিশু শ্রমের হার। আর একবার যদি কোনো শিশু পড়ালেখা বাদ দিয়ে অর্থ উপার্জনে লেগে পড়ে, তার বিদ্যালয়ে ফেরার সম্ভাবনা যে কত কম তা বলার নিশ্চয় অপেক্ষা রাখে না। বাংলাদেশের শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত শিক্ষা পরিসংখ্যান প্রতিবেদন অনুযায়ী ছেলেদের ক্ষেত্রে 17.15 আর মেয়েদের ক্ষেত্রে 17.56% বাবা মাকে ঘরের বাহিরে এবং ঘরে আয় উপার্জনের কাজে সহায়তার কারণে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়। করোনা পরবর্তী সময় এসব হার অবশ্যই বাড়বে। এছাড়া শিশু শ্রমের পাশাপাশি মেয়েদের বাল্যবিবাহেরও হিড়িক লেগে যেতে পারে। সেক্ষেত্রে ওইসব মেয়ের জীবনের শিক্ষা জীবনও কেবল নষ্ট হবে না, হুমকির মুখে পড়বে তাদের স্বাস্থ্যসহ গোটা ভবিষ্যৎ জীবন। এছাড়া শিক্ষা ও বিদ্যালয়মুখিতাও শিক্ষার্থী ঝরে পড়ার ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করবে। অতীত ইতিহাস ঘেটে দেখা যায়, দেশে যখনই শিক্ষাপুঞ্জের কোনো বড় ছুটি আসে, এরপর পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান খুললে শিক্ষার্থী উপস্থিতির হার কমে যায়। এবারও সে হার বাড়বে, মোটেই কমবে না। কেননা স্বাভাবিক পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থীদের পড়াশোনা কিন্তু থেমে থাকে না। বাসায় বসে তারা পড়াশোনা করে, বাসায় শিক্ষক এসে পড়ান, আবার অনেকে কোচিংয়ে ক্লাসে যেয়েও পড়াশোনা করেন। কিন্তু করোনার ফলে শিক্ষকের বাসায় এসে পড়ানো কিংবা কোচিংয়ে গিয়ে পড়ে আসার চল একেবারেই উঠে গেছে, এবং শিক্ষার্থীরা বাসায় এসে শুরুর দিকে একটু পড়াশোনা করলেও যত দিন গেছে তাদের সে প্রবণতাও কমেছে। দিনের পর দিন গৃহবন্দী থেকে তাদের মানসিক অবস্থার ব্যাপক অবনতি ঘটেছে। এই অবস্থায় পড়ায় কি আর মন বসে? এতে একদিকে সীমিত উপার্জনকারী শিক্ষকদের জীবনযাত্রা যেমন দুর্বিষহ হয়ে উঠেছে, তেমনই
শিক্ষার্থীদের মানসিক স্থিতি বজায় রাখা হয়ে উঠেছে দুষ্কর। একথা অনস্বীকার্য যে আমাদের সরকার শিক্ষার্থীদের পড়াশোনা যাতে অব্যাহত থাকে সে ব্যাপারে বেশ আন্তরিকতাই দেখিয়েছে, কিন্তু সেই আন্তরিকতা আদৌ কি ফলপ্রসূ হয়েছে? বোধহয় না। সংসদ টিভির মাধ্যমে পাঠদানের উদ্যোগ গ্রহণ করা হলেও তাতে তেমন একটা সাড়া পাওয়া যায়নি। অন্তত 60% শিক্ষার্থীর কাছে তো এটি পৌঁছায়নি বটেই, বাকি যে 40%-এর কাছে পৌঁছেছে তারাও টিভি দেখে পাঠ গ্রহণের প্রক্রিয়াকে সাদরে গ্রহণ করতে পারেনি, থেকেছে অমনোযোগী। এছাড়াও বেতার অনলাইনের মাধ্যমেও শিক্ষাদানের নিত্য নতুন প্রচেষ্টা নিয়ে কাজ করে যাচ্ছে সরকার। সেগুলো কতটুকু সফলতা পাবে তা সময় বলে দেবে। তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি বিদ্যমান তাতে দীর্ঘদিন পড়াশোনার বাইরে থাকা শিক্ষার্থী জড়ে পড়ার ক্ষেত্রে অন্যতম প্রভাবক হতে বাধ্য। কেননা ইতিপূর্বেও লেখাপড়ায় আগ্রহ না থাকার কারণে গড়ে 10.97% ছেলে এবং 11.22% মেয়ে স্কুলে যেত না। দুর্যোগ পরবর্তী যানবাহনের সংকটকেও বিবেচনা করা যায় অদূর ভবিষ্যতে বাংলাদেশে শিক্ষার্থী জড়ে পড়ার একটি বড় কারণ হিসেবে। 16.30% ছেলে ও 17.27% মেয়ে এই কারণে বিদ্যালয়ে যায় না। করোনা পরবর্তী সময় যেহেতু রাস্তাঘাটে স্বাস্থ্যবিধি মেনে যানবাহনে চলাচলের ব্যাপারে গুরুত্ব দিতে হবে, তাই গণপরিবহনগুলোতে স্থান সংকুলান হবে না অনেকেরই। ফলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরে যাদের বসবাস তাদের মধ্যে একটা বড় অংশকে বাসায় বসে থাকতে হবে। জানিয়ে রাখা ভালো, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বাংলাদেশ প্রাইমারি এডুকেশন অ্যানুয়াল সেক্টর পারফরমেন্স রিপোর্ট 2019-এর প্রতিবেদন অনুযায়ী দেশের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া শিশুদের 18.6%ই পঞ্চম শ্রেণী শেষ করার আগেই ঝরে পড়া শিক্ষার্থীর হার প্রথম শ্রেণীতে 1.9%, দ্বিতীয় শ্রেণীতে 2.7%, তৃতীয় শ্রেণীতে 3.4%, চতুর্থ শ্রেণীতে 8.4% ও পঞ্চম শ্রেণীতে 2.5%। এদিকে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ঝরে পড়ার দৃশ্য তো আরও করুন। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সেখানে 2018 সালে ঝরে পড়ার হার ছিল 37.62%, আর উচ্চ মাধ্যমিকে 2018 সালে ঝরে পড়ার হার ছিল 19.63%। এদিকে বিশ্ববিদ্যালয়গুলোতেও ঝরে পড়ার হার নেহায়েত কম নয়। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ অনেক বেশি হওয়ায় প্রতি বছরই 10-15% শিক্ষার্থী ঝরে পড়ে। অনেক শিক্ষাবিদই আশঙ্কা করছেন করোনা পরবর্তী সময় 20% শিক্ষার্থী বিদ্যালয়ে ফিরবে না। অর্থাৎ গড়ে দেশের প্রতি 5 জন শিক্ষার্থীর মধ্যে একজন বিদ্যালয়ে তাদের শেষ ক্লাসটি করে ফেলেছে। দশম শ্রেণীর শিক্ষার্থীরা এসএসসি ও সমমানের পরীক্ষা দিয়ে বসে আছে দীর্ঘদিন। এই যে লম্বা ছেদ পড়লো তাদের শিক্ষা জীবনে, এতে করে তাদের মধ্যে অনেকে হয়তো আর উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে না বা হওয়ার সুযোগ পাবে না। বিশেষত যেসব শিক্ষার্থী ফেল করবে তাদের শিক্ষা জীবন এখানে শেষ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আশঙ্কা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। অর্থাৎ যারা এবার ফেল করবে তাদের শিক্ষাজীবন এখানে শেষ হয়ে যাওয়ার আশঙ্কা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। অভিন্ন চিত্র দেখা যাবে উচ্চ মাধ্যমিকে পড়া শিক্ষার্থীদের বেলায়ও, যাদের এইচএসসি পরীক্ষার দিনক্ষণ অনিশ্চিত হয়ে পড়েছে। কবে তাদের এইচএসসি পরীক্ষা হবে আর কবেই বা সেই পরীক্ষার ফল প্রকাশ হবে কিছুই আপাতত বলা যাচ্ছে না। আর সেই ফল প্রকাশের পরও যে ঠিক কবে তারা উচ্চশিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, সেখানে উত্তীর্ণ হবে এবং নতুন করে কবে শিক্ষাবর্ষ শুরু করবে সেগুলো সব সময় বলে দিবে। কিন্তু সব অভিভাবক আর সেই সময়ের অপেক্ষায় বসে থাকবে? সবচেয়ে কঠিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে কিছু বলা। জীবনে বহু প্রতিবন্ধকতা জয় করে যারা এই মুহূর্তে বিদ্যালয়ে পড়াশোনা করছে তারা নিশ্চয়ই চাইবে না শিক্ষাজীবন শেষ করতে, অন্তত স্নাতকের সনদপত্রটা অর্জন করতে চাইবে তারা। ফলে যখন ওই বিশ্ববিদ্যালয়ে আবার ক্লাস শুরু হোক না কেন তারা চাইবে ক্লাসে ফিরে যেতে, নিজেদের ভবিষ্যৎ গড়ার সুযোগ তারা হাতছাড়া করতে চাইবে না। কিন্তু চাওয়া আর পাওয়ার মেলবন্ধন সব ক্ষেত্রে এক হয় না। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্ষেত্রে এই না হওয়ার পেছনে 3টি প্রধানত কারণ দাঁড়াতে পারে। প্রথমত, নিজের বা পরিবারের আর্থিক অসঙ্গতি। অনেক শিক্ষার্থী নিজে টিউশন বা অন্যান্য পার্ট টাইম চাকরি করে পড়াশোনার খরচ জোগাড় করে। করোনার কারণে তারা টিউশন বা চাকরি হারিয়েছে। কবে আবার সেগুলো ফিরে পাবে তার কোনো নিশ্চয়তা নেই। পকেটে টাকা না থাকলে কীভাবে তারা শিক্ষাজীবন অব্যাহত রাখবে, এই প্রশ্নটি থেকেই যায়। এদিকে পরিবার কর্তৃক প্রদত্ত খরচের উপর যারা নির্ভরশীল তারাও অভিন্ন কারণে পড়াশোনা ছাড়তে বাধ্য হতে পারে। বিশেষত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যদি টিউশন ফি না কমায় বা কোনো বিশেষ বিবেচনা না করে তাহলে অনেক শিক্ষার্থীরই আর কোনো উপায় থাকবে না, বরং নেমে পড়তে হবে পরিবারকে সহযোগিতায়। দ্বিতীয়ত, বিয়ে কিংবা বিদেশ গমনের ফলেও অনেকের শিক্ষাজীবনের ইতি ঘটতে পারে। মেয়েদের ক্ষেত্রে বিয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি। অনেক অভিভাবকই হয়তো বিদ্যমান অর্থনৈতিক দুরবস্থায় মেয়েকে আর না পড়াশোনা করিয়ে সৎপাত্রে তুলে দেওয়াকে শ্রেয় মনে করবে।
কিংবা উচিত মনে করবে। এদিকে ছেলেদের বেলায় দেশে ভবিষ্যৎ অনিশ্চিত বলে বিদেশে চলে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, এবং বিদেশে যে পড়াশোনার চেয়ে কাজ করতে যাওয়ার প্রবণতাই থাকবে বেশি, সে কথা বলাই বাহুল্য। তৃতীয়ত, দীর্ঘদিন পড়াশোনা থেকে দূরে থাকা। হ্যাঁ, অন্যান্য স্তরের শিক্ষার্থীদের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এটি হতে পারে একটি বড় কারণ ঝরে যাওয়ার পেছনে। বিশ্ববিদ্যালয় জীবনে এসে এমনিতে অনেক শিক্ষার্থী আর পড়াশোনাকে তেমন একটা গুরুত্ব দেয় না। কেউ জড়িয়ে পড়ে রাজনীতিতে, আবার কেউ ব্যস্ত হয় পার্ট টাইম বা ফুল টাইম চাকরিতে। ক্যাম্পাসে ফিরে গিয়েও হয়তো তারা ক্লাসে মনোনিবেশের বদলে ওইগুলোই করতে বেশি গুরুত্ব দিবে, ফলে ধীরে ধীরে একসময় পড়াশোনাকে চূড়ান্তভাবে বিদায় বলেও দিতে পারে। তো এই হলো করোনা পরবর্তী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সম্ভাব্য ভবিষ্যচিত্র। অবশ্যই এসব বাস্তবতা এড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বিশ্বের উন্নত দেশগুলোতে সে ধরনের নানা ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে। বিশেষ করে অনলাইনে পাঠদানের ধারণাটি তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের বাংলাদেশেও এ নিয়ে কম বেশি কথাবার্তা হচ্ছে, এবং অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এ প্রক্রিয়ায় পাঠদান চালুও করেছে। কিন্তু প্রশ্ন হলো, এই পদ্ধতিতে পড়াশোনা কি দেশের সকল শিক্ষার্থীর পক্ষে সম্ভব? মোটেই না। কেননা অনলাইনে পড়াশোনার প্রয়োজনীয় উপকরণই যে আমাদের শিক্ষার্থীদের কাছে নেই, ভুলে গেলে চলবে না। দেশের 60% শিক্ষার্থী টিভি দেখেই পড়াশোনা করেনি, সেখানে অনলাইন ক্লাস করা কি এতই সোজা? দেশে স্মার্টফোন ব্যবহারকারীর ব্যাপক প্রসার হয়েছে বটে, কিন্তু অনলাইনে পড়াশোনা করতে দরকার ভালো কম্পিউটার কিংবা অন্ততপক্ষে ট্যাবলেট, এবং সেই সাথে উচ্চ গতির ইন্টারনেটও। সে ব্যবস্থা কি দেশের সর্বত্র আছে? তা তো মোটেই নেই। কম্পিউটার বা ট্যাব কেনার সামর্থ্য বেশিরভাগ শিক্ষার্থীরই নেই, আর থাকলেও ইন্টারনেটের দৈন্যদশা যে আরও বড় বাধা। শহরাঞ্চলে হয়তো ইন্টারনেট ভালোই পাওয়া যায়, যেহেতু ব্রডব্যান্ড সুবিধা আছে, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেটের অবস্থা এত বাজে যে তা কাজে লাগিয়ে পড়াশোনার কথা চিন্তাও করা যায় না। অনেক শিক্ষাবিদ আবার বিকল্প পাঠদান ব্যবস্থার কথা বলছেন, যেখানে বিদ্যালয় শিক্ষক এবং এনজিওগুলোকে কাজে লাগানোর পরামর্শ তারা দিয়েছেন। তবে ঠিক কিভাবে বা কোন আঙ্গিকে এই কাজটি করতে বলেছেন তা এখনও পরিষ্কার নয়। এদিকে অনলাইন মাধ্যম ছাড়াও সরকার অন্যভাবে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছে। আমাদের এখন আশায় বুক বেঁধে অপেক্ষা করতে হবে শিক্ষাবান্ধব কোনো পথ যেন বের হয়ে আসে। এই দীর্ঘ আলোচনা শেষ করা যাক সিংহভাগ লোকের মূল আগ্রহের বিষয়টি দিয়েই। তা হলো, শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে? 6 আগস্টের পর কি শিক্ষা প্রতিষ্ঠান খোলা উচিত? এই মুহূর্তে দেশের সংক্রমণ ও মৃত্যুর হার উভয়ই ঊর্ধ্বমুখী, ফলে জুলাই মাসটাকে মনে করা হচ্ছে টার্নিং পয়েন্ট হিসেবে। এমন গুরুত্বপূর্ণ সময়ে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়াটা হবে নিতান্তই আত্মবিধ্বংসী একটি সিদ্ধান্ত। এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যাচ্ছে, শিক্ষা ব্যবস্থার দায়িত্বে থাকা 2 মন্ত্রণালয়ের নীতি নির্ধারকরাও এখনও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিপক্ষে। যতদিন পর্যন্ত দেশে করোনা পরিস্থিতি নাগালে না আসে, ততদিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ব্যাপারেই তাদের অভিমত। তাছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে আসা দিক নির্দেশনাও অদূর ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিপক্ষে ইঙ্গিত দিচ্ছে। কেননা সেই দিক নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষককে বাধ্যতামূলকভাবে মাস্ক দিয়েই কেবল শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে। সেক্ষেত্রে আমাদের দেশে কোটি কোটি মাস্ক প্রয়োজন হবে। দ্বিধাহীনভাবে বলা যায় সে প্রস্তুতি এখনও আমাদের নেই। তবে কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে এই আলোচনাতে শুধু পড়ে না থেকে আমাদের আরও চিন্তার বিষয় হওয়া উচিত, করোনা পরবর্তী সময় দেশের শিক্ষা ব্যবস্থায় যে মহা দুর্যোগ আসন্ন সেটি কিভাবে মোকাবেলা করা যাবে। হুট করে অথৈ জ্বলে পড়লে টিকে থাকাটা বড্ড মুশকিল হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।